কৌণিক জড়তা। আমরা জড়তা পড়ছি না? জি স্যার। কোনো স্থির বস্তু স্থির থাকতে চাওয়ার প্রবণতা এবং গতিশীল বস্তু গতিশীল থাকতে চাওয়ার প্রবণতা জড়তা বলে। তাহলে কৌণিক জড়তা কি? কোনো স্থির বস্তুর জি স্যার স্থির থাকতে চাওয়ার প্রবণতা এবং ঘূর্ণনশীল বস্তুর ঘূর্ণনশীল থাকতে তার প্রবণতাকেই কৌণিক জড়তা বলে। জি স্যার। কৌণিক জড়তা মাপন লাগবে না? কতটুকু কৌণিক জড়তা আছে মাপা লাগবে না? জি স্যার। দেখো, রৈখিক জড়তা জি স্যার। আমরা মাপি হচ্ছে বর দ্বারা। কি দ্বারা? স্যার বর দ্বারা। কৌণিক জড়তা মাপব হচ্ছে আমরা জড়তার ভ্রামক দ্বারা। কৌণিক জড়তার পরিমাপক কি? জড়তার ভ্রামক হচ্ছে জড়তার ভ্রামক। ঠিক আছে, গেল। এখন ধরো এটা একটা বস্তু, এটা ধরো একটা সুতার মাথার ধরো একটা বস্তু আছে এম্বরের। জি স্যার। বস্তুটা তুমি যেভাবে ঘোরাও তাহলে যেটা সৃষ্টি হবে সেটাই কি? কৌণিক জড়তা। কৌণিক জড়তা যে তুমি সৃষ্টি করবা, যদি বর বেশি হয় তাহলে কৌণিক জড়তাও বেশি। জি স্যার। দেখো, একটা ইটা মানে ছোট পাথর ইটা দিয়েও একটা বড় পাথর ইটা দিও, কোনটা উপরে বেশি যায়? স্যার বড়টা বেশি। জি স্যার। তাহলে বর বাড়লে কৌণিক জড়তাও বাড়বে। যদি বর কমে তাহলে কৌণিক জড়তাও কম। ঠিক আছে, তাহলে কি কৌণিক জড়তা বরের সমানুপাতিক। আবার দেখো, বেশি লম্বা সুতা যদি করো তাহলে আবার বেশি ঘুরবে। জি স্যার। বেশি ঘুরবো না? তাহলে বেশি লম্বা সুতা মানে কি? আর বড়। জি স্যার। তার মানে কি? কৌণিক জড়তা ব্যাসার্ধের বর্গের সমানুপাতিক। এই দুটো যদি তুমি একসাথে করো, কৌণিক জড়তার ভ্রামক বা জড়তার ভ্রামক I = mr²। জড়তার ভ্রামক I = কি? mr²। m কি? বস্তুর ভর, আর কি? ব্যাসার্ধ। এখন কত হয়েছে? এটা একটা বস্তুর মধ্যে তো তোমার একটা কোণা থাকে না, অনেক কোণা থাকে। তাহলে এটা শুধুমাত্র কোণার ক্ষেত্রে প্রযোজ্য। স্যার কোণার বর তো নগণ্য না? বল ওরা বলে দিবে। এখন দেখো, ধরো এটা হচ্ছে একটা অক্ষ, এটা ধরো একটা বস্তু এনে একটা আছে, কোণা আছে, এনে একটা কোণা আছে, এনে একটা কোণা আছে, এনে একটা কোণা আছে। তাহলে কি? ধরো এটা হচ্ছে কেন্দ্র, তাহলে এখান থেকে কি এটার একটা আর দূরত্ব আছে না? জি স্যার। এখান থেকে এটা একটা আর দূরত্ব আছে না? এখান থেকে একটা আর দূরত্ব আছে না? এখান থেকে একটা আর দূরত্ব আছে না? আবার এগুলার আলাদা আলাদা বর আছে না? জি স্যার। তো m1 m2 m3 m4। তাহলে একটা বস্তুর মধ্যে তো অনেকগুলা কণা থাকে। তাহলে এখন আমরা যদি এই বস্তুটার জড়তার ভ্রামক বের করতে চাই তাহলে কি করা লাগবে বলো তো? স্যার বস্তুটার জড়তার ভ্রামক, হ্যাঁ স্যার যে IMR²। প্রত্যেকটা কণার জড়তার ভ্রামক বের করে যোগ করে দিতে হবে। তাহলে I = জি স্যার I1 + I2 + I3 + IN। n সংখ্যক কণা আছে। জি স্যার। ধরো আমরা লিখলাম m1 r1² + m2 r2² + mn rn²। তাহলে এই সবটাকে যদি আমরা লিখতে চাই সামেশন, মনে আছে অনেকগুলো যোগফল সামেশন দ্বারা দেয় m r²। ঠিক আছে, আই দিয়ে হচ্ছে ইনিশিয়াল বর, আর কি শুরুতে বর কত ছিল, বুঝছো? তাহলে কণার ক্ষেত্রে জড়তার ভ্রামক নির্ণয়ের সূত্র কি? I = mr²। কণার ক্ষেত্রে প্রযোজ্য। ঠিক আছে, এখন কথা হচ্ছে জড়তার ভ্রামকের একক কি, মাত্রা কি? যত m এর একক কি? স্যার কেজি। আর এর একক মিটার। তাহলে কেজি
মিটার স্কয়ার। জড়তার ভ্রামকের একক কি? স্যার কেজি মিটার স্কয়ার। মিটার স্কয়ার। ঠিক আছে। মাত্রা যদি বলি, বরের মাত্রা কি? এম। দৈর্ঘ্যের মাত্রা কি? এল। এল। তাহলে কি? এম এল স্কয়ার। এম এল স্কয়ার। ঠিক আছে। জড়তার ভ্রামক বুঝছো? জি স্যার। স্যার কোনটা প্রয়োগ করা হবে? এককই তো। বুঝুনি স্যার মাত্রা কি প্রয়োগ করা লাগবে? না, এটা মেডিকেলে আমি বলি একটা অধ্যায় মেডিকেলের জন্য যখন পড়বো তোমার টিসি পড়া লাগবে, একক পড়া লাগবে, মাত্রা পড়া, এগুলো মিস দেওয়া যাবে। বুঝছো? সংজ্ঞা, একক, মাত্রা, সূত্র, এগুলো যদি তুমি ফিজিক্সে পারো তাহলে মেডিকেলে সব কিছু পারবে। মেডিকেলে ফিজিক্স কিন্তু অনেক সহজ। বুঝছো? এখন একটা জিনিস আমাদের একটু করতে হবে, চক্রগতির ব্যাসার্ধ। চক্রগতির ব্যাসার্ধ ধরো এটা একটা বস্তু, এটা এই অক্ষকে কেন্দ্র করে ঘুরতেছে বস্তুটা। এই অক্ষকে কেন্দ্র করে বস্তুটা ঘুরতেছে। এই বস্তুতে ধরো যতগুলা কণা আছে সবগুলা কণারে তুমি চাপ দিয়ে এনে একটা কণা বানাই মনে যাবে না? ঘুরতেছে। স্যার কে মানে কি? কে মানে চক্রগতির ব্যাসার্ধ। একক স্যার? না না, এটা হচ্ছে একটা ধ্রুবক। চক্রগতির ব্যাসার্ধ। স্যার মানে কি হইতেছে? বলতেছি। জি স্যার। এটা হচ্ছে অক্ষ, তাই না? জি স্যার। এই অক্ষরে কেন্দ্র করে তো এই বস্তুটা নিয়ে ঘুরতেছে। জি স্যার। ঘুরতেছে না? এই কেন্দ্র থেকে এই বস্তুর দূরত্বটা চক্রগতির ব্যাসার্ধ। আমি বলি বস্তুর, আমরা একটু আগে ব্যাসার্ধ করছি না? ব্যাসার্ধ যেটা এটা এটাই একই। বুঝছো? এখন এক এক বস্তুর ক্ষেত্রে তো ব্যাসার্ধ এক এক রকম, এই জন্য এটাকে চক্রগতির ব্যাসার্ধ। অর্থাৎ চক্রগতির ব্যাসার্ধ কাকে বলে? চক্রগতির কেন্দ্র থেকে চলন্ত বস্তুর মধ্যবর্তী দূরত্বকে চক্রগতির ব্যাসার্ধ বলে। স্যার মানে এটা ধ্রুবক? হ্যাঁ। চক্রগতির কেন্দ্র থেকে চলন্ত বস্তুর মধ্যবর্তী দূরত্বকে চক্রগতির ব্যাসার্ধ বলে। এখন এটার ক্ষেত্রে জড়তার ভ্রামক নির্ণয়ের সূত্র কি? I=mk²। এটা আমরা একটু আগে যেটা পড়ছি সেটা কার জন্য ছিল? বিন্দু বরের জন্য। এটা হচ্ছে যে কোনো বস্তুর জন্য, যে কোনো বস্তুর জন্য। আগেরটা ছিল বিন্দু বরের বস্তু, বিন্দু বরের জন্য হচ্ছে বৃহৎ আকৃতির বস্তুর জন্য। ঠিক আছে। এখন কে এর মান ধ্রুবক? ধ্রুবক বলতে ওরা বলে দিলে তো ধ্রুবক, আর না বলে দিলে তো বের হবে। এক এক বস্তুর জন্য এক এক রকম বের হবে। এখন একটা জিনিস মনে রাখবা, জড়তার ভ্রামক নির্ণয়ের সূত্র তো এক একজনের জন্য এক একটা না? জি স্যার। সবার ক্ষেত্রেই এটার সমান। ধরো I = কি? mk²। আবার I = কি? mi/ri²। সব সময় mk² = mi/ri²। সব সময়। লাস্ট ক্লাসে আমরা একটা জিনিস পড়েছিলাম যে এক এক বস্তুর জন্য জড়তার ভ্রামক নির্ণয়ের সূত্র এক এক। ঠিক আছে। এটা আমি একটু লিখে দিই, নাহলে তোমার কাছে বইটা আছে না? বইটা
সুন্দর যায় না। এটা কি এস তখন ছাড়বি না? জি স্যার। একটা জিনিস আজীবন মনে রাখবে, রৈখিক গতি ক্ষেত্রে কৌণিক গতির ক্ষেত্রে রৈখিক গতির ক্ষেত্রে সরণ রেখা দ্বারা প্রকাশ করা হয় স্যার এস। এস। কৌণিক গতির ক্ষেত্রে সরণ হচ্ছে থিটা। ঠিক আছে। রৈখিক গতির ক্ষেত্রে বেগ রেখা দ্বারা প্রকাশ করা হয় স্যার বি। ভি। কৌণিক গতির ক্ষেত্রে ওমেগা। রৈখিক গতির ক্ষেত্রে ত্বরণ রেখা দ্বারা প্রকাশ করা হয় এ। কৌণিক গতির ক্ষেত্রে আলফা। রৈখিক গতির ক্ষেত্রে তোমার ভরবেগ এম বি। আদিবেগ ইউ দ্বারা প্রকাশ করা ইউ। কৌণিক গতির ক্ষেত্রে ওমেগা নট। বেগ রে ইউ ওমেগা দ্বারা প্রকাশ করা ওমেগা নট। তাহলে তুমি আমাকে বলো তো, ও আচ্ছা বর রৈখিক ক্ষেত্রের ক্ষেত্রে বর কি? স্যার এম। এম। কৌণিক গতির ক্ষেত্রে জড়তার ভ্রামক আই। তাহলে কি রৈখিক গতির ক্ষেত্রে বর যে কথা, কৌণিক গতির ক্ষেত্রে জড়তার ভ্রামক একই কথা। তাহলে বলো ভরবেগ স্যার এম বি। এম বি। তাহলে এখানে কি হবে? স্যার এম এর পরিবর্তে কি লিখবা? স্যার এম এর পরিবর্তে লিখবো হচ্ছে বরের হচ্ছে স্যার আই। আই। আই আর বি এর পরিবর্তে কি লিখবা? স্যার ওমেগা। জি স্যার আই ওমেগা। আচ্ছা, এরপর হচ্ছে তোমার রৈখিক গতির ক্ষেত্রে বল যে কথা, কৌণিক গতির ক্ষেত্রে টর্ক একই কথা। জি স্যার। টাউ নাকি? টাউ। জি স্যার। বুঝছো? তাহলে রৈখিক গতির ক্ষেত্রে বল নির্ণয়ের সূত্র কি? স্যার এফ ইকুয়াল টু এম। তাহলে ত্বরণে তো লিখছি, লিখছি। তাহলে টর্ক নির্ণয়ের সূত্র কি? স্যার এম কি? এম স্যার হচ্ছে আই আর এ হচ্ছে স্যার আলফা। জি স্যার। বুঝছো ব্যাপারটা? আলফা। জি স্যার। তাহলে তোমার যদি ধরো, তোমাকে আমি বললাম যে বি স্কোয়ার ইকুয়াল ইউ স্কোয়ার প্লাস প্লাস 2a এস, এটার কৌণিক সূত্র কি? স্যার কৌণিক সূত্র হচ্ছে স্যার বি এর ওমেগা। ওমেগা ওমেগা। আর ইউ এর স্যার ওমেগা ওমেগা নট 2 এর হচ্ছে স্যার বিট আলফা। আলফা। এস আর হচ্ছে এস এর হচ্ছে স্যার থিটা। থিটা। তুমি রূপান্তর করতে পারবে না? জি স্যার। স্যার এই যে এটা কি ছিল এই যে কোনটা স্যার? স্যার এই যে মানে আই ইকুয়াল টু এম ওয়ান আর ওয়ান স্কোয়ার, তারপর M, দুইটাই মানে যে কোনো বস্তুর জি স্যার। চক্রগতি সরি কি বলে, এই জড়তার ভ্রামক এম কে স্কোয়ারের সমান। যে কোনো বস্তুর জড়তার ভ্রামক এম কে স্কোয়ারের সমান। ঠিক আছে, এটা আপাতত মনে রাখো, পরে কেমন কাজ করি। খালি দেখো আমরা কৌণিক সরণ কি বুঝবো, মানে কোনো বিন্দুকে কেন্দ্র করে ঘূর্ণায়মান বস্তু নির্দিষ্ট সময়ে যে দূরত্ব অতিক্রম করে তাকে কি বলে? কৌণিক সরণ, তাই না? কৌণিক বেগ মানে সংজ্ঞা লাগবে না, বুঝছো? খালি দেখাইতেছি তোমাকে। কৌণিক ত্বরণ আলফা, জড়তার ভ্রামক আই, তাই না? এই যে আমরা একটু আগে দেখালাম, অনেকগুলা বস্তু যদি থাকে
তাহলে জি স্যার যোগ করতে হয়। যোগ করতে হয় যে স্যার ওগুলো যোগ করতে আরেকটা জিনিস তাহলে রৈখিক গতির ক্ষেত্রে গতিশক্তি কি স্যার গতিশক্তি স্যার বি হাফ হাফ এম বি স্কোয়ার, হাফ এম বি স্কোয়ার। কৌণিক গতির ক্ষেত্রে স্যার গতিশক্তি হচ্ছে স্যার Half. হাফ এম এর একক হচ্ছে স্যার I. আলফা আই 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 আর বি আলফা স্যার। বি না, বি না, না। বেগ বেগ বেগের হচ্ছে স্যার ওমেগা স্কোয়ার। বুঝছো জি স্যার। এই জিনিসগুলো বেশ লাগানো যাবে হুম? আচ্ছা রৈখিক গতি আর কৌণিক গতির মধ্যকার সম্পর্ক দিয়ে একটা সূত্র আছে ভি ইকুয়াল ওমেগা আর জি স্যার ওমেগা। ভি ইকুয়াল ওমেগা। ওমেগা এখন আসো দেখো জড়তার ভ্রামক দিয়ে দুইটা সূত্র আছে জড়তার ভ্রামক নিয়ে কয়টা সূত্র আছে স্যার দুইটা। দুইটা উপপাদ্য জড়তার ভ্রামক সংক্রান্ত উপপাদ্য হচ্ছে দুইটা এক নম্বর হচ্ছে তোমার লম্ব অক্ষ উপপাদ্য জি স্যার। লম্ব অক্ষ উপপাদ্য লম্ব অক্ষ উপপাদ্য রয়েছে তোমার ধরো এটা একটা বস্তু জি স্যার। একটা বস্তু এই বস্তুটার দেখো এক্স অক্ষ বরাবর এই বস্তুটার ধরো জড়তার ভ্রামক আই এক্স জি স্যার। ওয়াই অক্ষ বরাবর ধরো আই ওয়াই আই জেড অক্ষ বরাবর ধরো আই জেড দেখো এক্স অক্ষ ওয়াই অক্ষ জেড অক্ষ এরা পরস্পর কিভাবে আছে স্যার লম্বভাবে আছে স্যার লম্বভাবে। লম্বভাবে আছে এক্স অক্ষ ওয়াই অক্ষ এবং জেড অক্ষ স্যার এক্স লম্ব অবস্থায়। এক্স অক্ষ ওয়াই অক্ষের সাথে 90 ডিগ্রি ও, কোণে আছে না জি স্যার মানে সবগুলাই স্যার লম্ব অবস্থায় আর এটা এটা এইভাবে নাই এটা কিভাবে আছে যে 60 ডিগ্রি। হুম স্যার 45 ডিগ্রি। ও স্যার এই যে খারাপ হবে। হ্যাঁ তাহলে কত কত ডিগ্রি স্যার 90 ডিগ্রি। 90 ডিগ্রি এটা তো আমরা এখন খাতার মধ্যে কেমন লিখতে পারবো 3D ভাবে স্যার মানে। হ্যাঁ এই জন্য কিভাবে তাহলে এক্স ওয়াই জেড লম্বভাবে আছে এখন যে কোনো দুইটা অক্ষ অক্ষ বরাবর জড়তার ভ্রামক লম্বভাবে উপস্থিত যে কোনো দুইটা অক্ষ বরাবর জড়তার ভ্রামকের যোগফল জি স্যার। ওই দুইটা অক্ষের ছেদবিন্দু দিয়ে গমনকারী অপর লম্ব অক্ষের জড়তার ভ্রামকের সমান এই এই দুইটার জড়তার ভ্রামকের যোগফল এটা জড়তার ভ্রামকের সমান এই দুইটার জড়তার ভ্রামকের যোগফল এটার জড়তার ভ্রামকের সমান এই দুইটার জড়তার ভ্রামকের যোগফল এটা যোগফলের সমান। সমান জি স্যার। বুঝছো এই যে এটা এখানে এই যে লম্ব অক্ষ উপপাদ্য কোনো সমতল পাতের তলে অবস্থিত দুটি পরস্পর লম্ব অক্ষের সাপেক্ষে ওই পাতের জড়তার ভ্রামক দ্বয়ের সমষ্টি দুইটা সমষ্টি ওই দুই অক্ষের ছেদবিন্দু দিয়ে এই যে ছেদবিন্দু দিয়ে এটা একটা অক্ষ এটা পরস্পরকে ছেদ করছে না? জি স্যার। ছেদবিন্দু দিয়ে গমনকারী অবিলম্ব দিকে যে রেখা গেছে ওই রেখার জড়তার ভ্রামকের সমান সমান। তার মানে কি আই জেড ইকুয়াল
IX প্লাস IY, এটাই কি লম্ব অক্ষ উপপাদ্য। তাহলে লম্ব অক্ষ উপপাদ্যটা কি? কোনো সমতল পাতের তলে উপস্থিত দুটা পরস্পর লম্ব অক্ষের সাপেক্ষে ওই লম্ব অক্ষ বরাবর যে জড়তার ভ্রামক সৃষ্টি হয়েছে, জড়তার ভ্রামক দ্বয়ের সমষ্টি ওই দুই অক্ষের ছেদবিন্দু দিয়ে এবং এই পাতের লম্ব দিকে গমনকারী অক্ষের সাপেক্ষে পাতটির জড়তার ভ্রামকের সমান। সোজা কথা, এটা এত কিছু তোমার বোঝার দরকার নেই। যদি কোনো একটা বস্তু যদি সমতলে থাকে এবং অক্ষ তো যদি পরস্পরের সমান্তরালে হয়, তাহলে যে কোনো দুইটা অক্ষের জড়তার ভ্রামকের যোগফল তৃতীয় অক্ষের সমান। স্যার এই তৃতীয় অক্ষটা কি যে কোনোটা হবে? হ্যাঁ, এক্স ওয়াই। বলি তুমি যদি IZ প্লাস IY নাও তাহলে এক্স এর সমান, তুমি যদি এক্স প্লাস ওয়াই নাও তাহলে জেড এর সমান। এখন কথা হচ্ছে চিত্রে যদি তোমাকে নির্দিষ্ট করে দেয়, ধরো এখন এখানে নির্দিষ্ট করে দিচ্ছে ওয়াই অক্ষ আর জেড অক্ষ, তাইলে ওয়াই জেড এ নিবা IX প্লাস IY ইকুয়াল জেড। আর যদি এখানে দিত তাহলে IY প্লাস IZ ইকুয়াল এক্স। আর যদি এখানে দিত বস্তুটা যদি এখানে দিত, ও স্যার এই যে এটা এই IX প্লাস IZ ইকুয়াল IY। স্যার আমার একটু বস্তুটা কই আছে? স্যার এখানে না? জি স্যার। এখানে ক্যাটাগরি আছে, IY আছে আর IX আছে। তাহলে IX প্লাস IY ইকুয়াল IZ। বস্তুটা যদি এনে থাকতো, ও তারপরে স্যার এখানে থাকলে IY প্লাস IZ সমান X। বুঝছো? এনে থাকলে স্যার X, স্যার IX প্লাস IZ সমান Y। বুঝছো? জি স্যার আমি বুঝছি। নলেজে রাখো, সমান্তরাল অক্ষ উপপাদ্য এটা বুঝার জিনিস, বুঝছো? জি স্যার। স্যার এগুলো কি বিস্তারিত মুখস্থ করতে হবে বই থেকে? না 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 না, নাকি স্যার শুধু বুঝে রাখলেই হবে? বুঝে রাখলেই হবে, ম্যাথে কাজে লাগে। ও তুমি যদি খালি ধরতে পারো সমান্তরাল, লম্ব, এগুলো যদি ধরতে পারো তাহলে সমস্যা হবে। স্যার এই যে কোনগুলো একবারে বই থেকে মুখস্থ করতে হবে? আমি তো দেখাই দেবো, একটা অধ্যায় শেষ করি, আমি তোমার এই অধ্যায় একদম ভালোভাবে শেষ করে দিই, বুঝছো? টেনশন করো না, মানে এখন নর্মালভাবে শেষ করতেছি, পরে আবার যখন সবগুলা টপিক ধরা শেষে তখন আরো বুঝিয়ে ফেলা শেষ করি। জি স্যার, মানে যে স্যার তাকায় দিন। হ্যাঁ অবশ্যই। জি স্যার। সমান্তরাল স্যার মার্কার আছে আমার কাছে, সমান্তরাল। জি স্যার। স্যার কলম দিয়ে আমিও দাগাই বইয়ের মধ্যে, পড়লে মাঝে মাঝে দাগ নাকি। ধরো একটা বস্তু, জি স্যার, এই বস্তুটা এই অক্ষের সাপেক্ষে ঘুরতেছে। জি স্যার। ধরো সি আর ডি, এই বস্তুটার ভার কেন্দ্র মানে হচ্ছে মধ্যবিন্দুগামী অক্ষ। জি স্যার। ভার কেন্দ্র মানে হচ্ছে যে জায়গাটার মধ্যে বর কেন্দ্রীভূত থাকে, তাহলে এটা কি ভার কেন্দ্রের অক্ষ। জি স্যার। ঠিক আছে, এরপর এ আর হচ্ছে বি, ভার কেন্দ্র জি আর ধরো বি। হ্যাঁ, তাহলে দেখো এই দুইটা অক্ষ পরস্পরের কি সমান্তরাল না? জি স্যার। এই অক্ষের সাপেক্ষে ঘুরতেছে, আর এটা কি ভার কেন্দ্রগামী অক্ষ। এটা কি গামী অক্ষ? স্যার ভার কেন্দ্রগামী অক্ষ। এখন সমান্তরাল অক্ষ পদ্ধতি মানে পিছিয়ে তোমাকে বলছে যে কোনো অক্ষের সাপেক্ষে, এই যে কোনো অক্ষের সাপেক্ষে কোনো বস্তুর জড়তার ভ্রামক হবে ওই অক্ষের সমান্তরাল, এই অক্ষের সমান্তরাল বার কেন্দ্রের মধ্য দিয়ে গমনকারী অক্ষের সাপেক্ষে জড়তার ভ্রামক, মানে এটার যে জড়তা, মানে বার কেন্দ্র দিয়ে যে জড়তার ভ্রামকটা পাবা, এটা যোগ এই বস্তুর বর ইন্টু এই যে অক্ষদ্বয়ের মধ্যবর্তী দূরত্ব। ধরো অক্ষদ্বয়ের মধ্যবর্তী দূরত্ব এইচ, এটা একটা অক্ষ না? জি স্যার। তোমার কথা আরো সহজভাবে বলছে, তোমাকে কোনো একটা বস্তুর জড়তার ভ্রামক হবে ওই বস্তুর বার কেন্দ্র দিয়ে গমনকারী অক্ষের জড়তার ভ্রামক। জি স্যার। এবং ওই বস্তুর বর এবং তাদের মধ্যবর্তী দূরত্বের গুণফলের যোগফল। স্যার এটা স্যার কি দূরত্ব?
এটা জি স্যার। এই অক্ষের সাপেক্ষে বস্তুটা প্রথমে ঘুরতেছে, এমনি ঘুরতেছে। ও জি স্যার। বস্তুটার বার কেন্দ্রই না, জি স্যার। বার কেন্দ্রের সাপেক্ষে কত বস্তুটা ঘুরতেছে। ও স্যার, এই যে এটা হচ্ছে স্যার মেইন বার কেন্দ্র। হ্যাঁ, বার কেন্দ্র। জি স্যার। ঘুরতেছে না? হ্যাঁ, তাহলে দুইটা অক্ষ কি সমান্তরাল না? আগে স্যার। আমরা যে পাইছিলাম দুইটা অক্ষ কেমন ছিল? লম্ব। লম্ব। সমান্তরাল না? জি স্যার। সমান্তরালের ক্ষেত্রে হচ্ছে বার কেন্দ্র দিয়ে একটা জড়তার ভ্রামক পাইবা, সোজা কথা বলি বার কেন্দ্রগামী জড়তার ভ্রামক যোগ এই বস্তুর ভর ধরো m। স্যার এটা এই বিন্দুটা যদি এখানে হইতো তাহলে h একই কথা। জি স্যার। বস্তুটার ভর ধরো m। জি স্যার। তাহলে স্যার সমান্তরাল কি স্যার দুইটার ক্ষেত্রে হবে, তিনটার ক্ষেত্রে হবে না? না, তিনটার ক্ষেত্রে হবে। জি স্যার। ধরো বার কেন্দ্র, এই বস্তুর ভর কত? m। জি স্যার। আর বার কেন্দ্র থেকে এই অক্ষের দূরত্ব কত? h। h। তাহলে এই সমগ্র বস্তুটার জড়তার ভ্রামক হবে বার কেন্দ্রগামী জড়তার ভ্রামক প্লাস বস্তুটার ভর ইন্টু সমান্তরাল অক্ষদ্বয়ের মধ্যবর্তী দূরত্ব। জি স্যার। বুঝছো? না স্যার, আরেকটু স্যার সূত্রটা স্যার জিনিসটা বুঝো। জি স্যার। আমাদের এত জটিল কিছু দরকার নেই। আমাদের কত হচ্ছে, তোমার দুইটা সমান্তরাল অক্ষ দেওয়া থাকে, একটা অক্ষ হচ্ছে বার কেন্দ্রগামী আর একটা অক্ষ হচ্ছে সাইডে থাকবে, এটার সাপেক্ষে বস্তুটা আগে থেকে ঘুরতেছে। এক্ষেত্রে সামগ্রিক জড়তার ভ্রামক কি হবে? সামগ্রিক জড়তার ভ্রামক হবে বার কেন্দ্রগামী জড়তার ভ্রামক আর হচ্ছে এই যে সমান্তরাল অক্ষরেখার জড়তার ভ্রামকের যোগফল। বার কেন্দ্রগামী জড়তার ভ্রামক হবে তোমার, এটার আলাদা সূত্র আছে, একটু পরে দেখব। আর এটা হচ্ছে সবসময় বার কেন্দ্র ছাড়া যে অক্ষ, এটা সবসময় বস্তুর ভর এবং অক্ষদ্বয়ের মধ্যবর্তী দূরত্বের বর্গের সমান। মানে যে আমরা mr স্কয়ার করছি না, জি স্যার, এই h স্কয়ার আর কি, আর না দিয়ে আমরা h দিছি, বুঝছো? ও জি স্যার। মানে স্যার দুইটা স্যার যোগফল। তুমি আমার একটু বলো আরেকবার, এই দুটো অক্ষ যদি সমান্তরাল থাকে তাইলে জড়তার ভ্রামক কি? আমি যেমন বলছি এমনি বলো স্যার। দুইটা যদি সমান্তরাল থাকে তাহলে জড়তার ভ্রামকের সূত্র হচ্ছে I সমান স্যার এই যে বার কেন্দ্রগামী জড়তার ভ্রামক। জি স্যার। আর আর বস্তুর ভর এবং সমান্তরাল অক্ষদ্বয়ের মধ্যবর্তী দূরত্বের বর্গের যোগফলের সমান। জি I equal IG plus m স্কয়ার। ও জি স্যার, হচ্ছে I equal IG plus m স্কয়ার। স্যার এমটা তো স্যার যে বিন্দুটার বল না, এই সবটার মানে স্যার এই পুরা বস্তুটা। পুরা বস্তুটা। জি স্যার। তাহলে IG কি? IG হচ্ছে বার কেন্দ্রগামী জড়তার ভ্রামক। বার কেন্দ্রগামী স্যার দণ্ডটির মানে বার কেন্দ্রগামী অক্ষের জড়তার সাপেক্ষে জড়তার ভ্রামক, অক্ষের সাপেক্ষে জড়তার ভ্রামক। মানে এটা হচ্ছে বস্তুর ভর অক্ষদ্বয়ের মধ্যবর্তী দূরত্ব, অক্ষদ্বয়ের মধ্যবর্তী দূরত্ব। ঠিক আছে? বলছি যে কোনো অক্ষের সাপেক্ষে কোনো বস্তুর জড়তার ভ্রামক হবে ওই অক্ষের সমান্তরাল ও বস্তুর ভর কেন্দ্রের মধ্য দিয়ে গমনকারী অক্ষের সাপেক্ষে জড়তার ভ্রামক, এটার জড়তার ভ্রামক ও বস্তুর ভর এবং অক্ষদ্বয়ের মধ্যবর্তী দূরত্বের বর্গের গুণফলের সমষ্টি সমান। এই কথাই তো বলছি, এটা বুঝছো না? বুঝছো তো না? জি স্যার। জি স্যার, এটা তো জি স্যার।
বিভিন্ন বস্তুর জড়তার ভ্রামক। বিভিন্ন বস্তুর জড়তার ভ্রামক। স্যার এর প্রথম দুইটা স্যার আমরা পড়ছি, একটা স্যার বিন্দুর ক্ষেত্রে আর একটা পড়ছি স্যার বস্তুর ক্ষেত্রে। স্যার আর এটা কি স্যার বিভিন্ন বস্তু? এটা হচ্ছে অক্ষ চেঞ্জ হবে। ও বিভিন্ন বস্তু প্লাস অক্ষ চেঞ্জ হবে। বিভিন্ন বস্তু ধর গোলাকার বস্তু, বৃত্তাকার বস্তু এরকম আছে না, জি স্যার। এগুলার ক্ষেত্রে আর কি। স্যার তাহলে ওইটা কি কীরকম বস্তু আছে? এই যে তোমার চতুর্ভুজ আকৃতির বস্তু আছে, এরপর হচ্ছে তোমার নিরেট গোলক আছে, ফাঁপা গোলক আছে। স্যার এই যে বিভিন্ন প্রকার বস্তু। হ্যাঁ হ্যাঁ, না স্যার এই যে ওইটা স্যার কীরকম আছে? স্যার ওটা- যেটা মাঝখানে বললাম যে স্যার এই যে স্যার প্রথমটা তো বিন্দুর ক্ষেত্রে, হুম, এরপরে যে স্যার করছি না যেটা, স্যার এটা কীরকম বস্তুর ক্ষেত্রে? I=mk²। জি স্যার। সবার ক্ষেত্রে। ও সবার ক্ষেত্রে। কিন্তু চক্রগতির ব্যাসার্ধ দেয়া থাকতে হবে। যদি চক্রগতির ব্যাসার্ধ না দেয়া থাকে তাহলে ওটা ইউজ করতে হবে। ও জি স্যার, তাহলে ওই সূত্র ইউজ করবেন। দেখুন, চাকতির ক্ষেত্রে জড়তার ভ্রামক। চাকতি দেখছো জি স্যার। কেমন বলো? স্যার চাকতি চাকার মতো। হুম, I=half এমবি স্কোয়ার, mr²। এম আর স্কোয়ার। I=half mr²। চাকতিটা কেমন এরকম ডিস্ক। ইয়া দেখছো না, ক্যাসেট দেখছো? ক্যাসেট না, জি স্যার। এই সিডির মধ্যে যে লাগায়, ও জি স্যার দেখছি। দেখছো? জি স্যার যে সুতা থাকে যে, হ্যাঁ, ও স্যার এই আর যে এই স্যার যে ঘুরে যে সিডির মধ্যে, হ্যাঁ সিডির মধ্যে স্যার, লাগায় যে যে অনেক দেখে। আগের যে সিডিগুলো হ্যাঁ হ্যাঁ, ওইটা কেমন? সিনেমাতে, হ্যাঁ জি সিনেমা। স্যার। ওইটা কেমন? চাকতি। চাকতি, তো চাকতির ক্ষেত্রে জড়তার ভ্রামক সূত্র থেকে I=half mr²। এম আর স্কোয়ার। দুই, রিং আছে না, জি স্যার। রিং আংটি আর কি, জি স্যার। রিং এর জড়তার ভ্রামক। জড়তার ভ্রামক I=mr²। কি? এম আর স্কোয়ার। mr²। আয়তাকার পাতের মধ্যবিন্দু গামী অক্ষের জড়তার ভ্রামক। কি? স্যার 1/12 ml²। প্রচুর ইম্পর্টেন্ট জি স্যার। এটা। এরকম একটা কেমন আয়তাকার বস্তু না, জি স্যার। এই যে মধ্যবিন্দু গামী অক্ষের সাপেক্ষে ঘুরে এরকম। ভাবে যদি ঘুরে মধ্যবিন্দু গামী অক্ষের সাপেক্ষে ঘুরতেছে না, তাহলে জড়তার ভ্রামক নির্ণয় সূত্র কি? হাফ ml²। এল হইছে দৈর্ঘ্যটা আর কি। জি স্যার। আবার আয়তাকার পাতের যে কোনো এক প্রান্তের সাপেক্ষে যে কোনো এক প্রান্ত গামী অক্ষের জড়তার ভ্রামক। অক্ষের জড়তার ভ্রামক এরকম আর কি। এই জন্য পতাকা দেখছো না? জি স্যার। পতাকা, পাংখা দেখছো? হাত পাখা, জি স্যার। ওরকম আর কি। স্যার এই যে বাতাস। হ্যাঁ হ্যাঁ, যদি ঘুরে তাহলে সূত্র হচ্ছে 1/3 ml²। জি স্যার। বুঝছো? আরো আছে ধরো,
দেখো ফাপা গোলকের জড়তার ভ্রামক 2/3 জি স্যার mr স্কয়ার। এমআর স্কয়ার নিরেট গোলকের, নিরেট মানে কি স্যার বড়া, জি স্যার নিরেট গোলকের জড়তার ভ্রামক I ইকুয়াল 2/5 mr স্কয়ার। বুঝছো? জি স্যার 2/5 কি এমআর স্কয়ার mr স্কয়ার। তুমি যে একটু আগে বারবার প্রশ্ন করতেছিলে চক্রবর্তী ব্যাসার্ধ নিয়ে, জি স্যার ধরো তোমাকে আমি বললাম নিরেট গোলকের বর 50 কেজি জি স্যার এবং জড়তার ভ্রামক 10 হলে চক্রগতির ব্যাসার্ধ কত? চক্রগতির ব্যাসার্ধ কত? ব্যাসার্ধ কত? তোমার আমি কি কইছি, যে কোনো বস্তুর জড়তার ভ্রামক ইকুয়াল কি এম কে স্কয়ার। জি স্যার দেখছিলাম একটু আগে পড়া হচ্ছে। জি স্যার নিরেট গোলকের কি দেওয়া আছে? স্যার বর 50 কেজি ভর দেওয়া আছে আর কি দেওয়া আছে? জড়তার ভ্রামক জি দেওয়া স্যার আছে। আই তাহলে নিরেট গোলকের জড়তার ভ্রামক দেওয়া আছে না কত? 10। জি স্যার তোমার কি বলছে, যে কোনো বস্তুর জড়তার ভ্রামক ইকুয়াল এম কে স্কয়ার। জি তাহলে স্যার এটা ইকুয়াল কি লিখতে পারবো? এম কে স্কয়ার ইকুয়াল, স্যার এটা হবে না স্যার নিরেট হ্যাঁ কিন্তু মান যে দেওয়া আছে স্যার, যদি যদি তোমার কথা ঠিক আছে, যদি যদি এনে বর আর এনে ব্যাসার্ধ দেওয়া থাকতো, জি স্যার যদি ব্যাসার্ধ দেওয়া থাকতো তাহলে এটা ইউজ করতাম। আমি তোমার কাছে চাইছি কি চক্রগতির ব্যাসার্ধ। তোমার আমি একটু চেঞ্জ করে দিই তাহলে তোমার জন্য আরো ইজি হবে। ব্যাসার্ধ 10 মিটার হলে চক্রগতির ব্যাসার্ধ কত? কি চাইছে? স্যার চক্রবর্তী তোমার কাছে নিরেট গোলকের বর দেওয়া আছে আর ব্যাসার্ধ দেওয়া আছে। জি স্যার চাইছে কি স্যার চক্রবর্তী ব্যাসার্ধ তাহলে নিরেট গোলকের জড়তার ভ্রামক নির্ণয়ের সূত্র কি? 2/5 mr স্কয়ার। জি স্যার আবার আমি কি বলছি, যে কোনো বস্তুর জড়তার ভ্রামক ইকুয়াল কি এম কে স্কয়ার বলছি না? তোমার কাছে চাইছে কি চক্রবর্তীর ব্যাসার্ধ, তাহলে এম এম কি কাটা না? জি স্যার কাটা, তাহলে 2/5 ইন্টু কে স্কয়ার সরি ইন্টু আর স্কয়ার ইকুয়াল কি কে স্কয়ার না? ও কে স্কয়ার না? তোমার কার মান বাই করতে বলছে? স্যার ব্যাসার্ধ স্যার চক্রবর্তীর ব্যাসার্ধ মানে কার, কে না আর? আর স্যার চক্রবর্তীর ব্যাসার্ধ কে, ওকে কে না? তাহলে রুট ওভার করে দাও। জি স্যার রুট ওভার 2/5 আর স্যার আর এর মান তো জানি না আর এর মানে যে ব্যাসার্ধ বলে দিছে চক্রবর্তীর ব্যাসার্ধ 10 মিটার হলে, তাহলে বসাও রুট ওভার 2/5 ইন্টু 10 স্কয়ার। স্যার চক্রবর্তীর ব্যাসার্ধ 10 মিটার আবার বলছে ওই চক্রবর্তীর ব্যাসার্ধ বলি নাই তো, ও নিরেট গোলকের বর 50 কেজি এবং ব্যাসার্ধ, জি স্যার বুঝছি বুঝছি তো চক্রবর্তীর ব্যাসার্ধ জি, তোমার কাছে স্যার। চাইছি। আরেকটা জিনিস তাহলে তোমার জন্য আরো হচ্ছে একটি আয়তাকার দণ্ডের বর 5 কেজি এবং দৈর্ঘ্য 10 মিটার। দণ্ডটি মধ্যবিন্দুগামী অক্ষের সাপেক্ষে ঘুরছে, অক্ষের সাপেক্ষে ঘুরছে। চক্রবর্তীর ব্যাসার্ধ নির্ণয় করো। চক্রবর্তীর ব্যাসার্ধ কত? তুমি আগে আমার রেখো, একটি আয়তাকার দণ্ডের বর কত দেওয়া আছে? 5 কেজি, মানে এম কত? 5 কেজি। দৈর্ঘ্য কত? 10 মিটার 10 মিটার। দণ্ডটি কার সাপেক্ষে ঘুরতেছে? স্যার মধ্যবিন্দুগামী মধ্যবিন্দুগামী অক্ষের সাপেক্ষে ঘুরতেছে। যেহেতু আয়তাকার দণ্ড যদি মধ্যবিন্দুগামী অক্ষের সাপেক্ষে ঘুরে, তাহলে জড়তার ভ্রামক নির্ণয়ের সূত্র কি?
স্যার 1/12 1/12 ml ml স্কয়ার। তাহলে I ইকুয়াল 1/12 ml স্কয়ার। ml স্কয়ার। আমি কি বলছি, যে কোনো বস্তু জড়তার ভ্রামক mk স্কয়ারের সমান। তাহলে আমরা কি লিখতে পারবো, আবার mk স্কয়ার ইকুয়াল 1/12 ml স্কয়ার লিখতে পারবো। জি স্যার ml স্কয়ার। তাহলে mm কাটতে পারবো। জি স্যার। k স্কয়ার ইকুয়াল 1/12 l স্কয়ার। l স্কয়ার বা k ইকুয়াল কি √1/12 l স্কয়ার। তাহলে মান বহাও √1/12 ইনটু l এর মান কত, 10 মিটার। 10 স্কয়ার। মানে তোমরা চক্রবর্তীর ব্যাসার্ধ। জি স্যার। বুঝছো ব্যাপারটা? জি স্যার। বাসার ভিতরে থাকলে স্যার বুঝাই যায় না সকাল না রাত। দেখো, জি স্যার। একটি চাকার ভর 10 কেজি, চক্রবর্তীর ব্যাসার্ধ 0.5 মিটার, এর জড়তার ভ্রামক কত? স্যার একটি চাকার স্যার চাকার বলছি। চক্রবর্তীর ব্যাসার্ধ দেওয়া আছে না? জি স্যার চক্রবর্তী তাহলে সূত্র কি? স্যার I ইকুয়াল টু স্যার কে স্যার mk স্কয়ার। mk স্কয়ার। বুঝো? জি স্যার। তারপর দাও। দিনাজপুর বোর্ডে আইছে। জি স্যার। এটা হচ্ছে AB, PQ একটা দণ্ড। জি স্যার। দৈর্ঘ্য কত? 1 মিটার। 1 মিটার। আচ্ছা, দৈর্ঘ্য হচ্ছে AB গুণনক্ষ। AB গুণনক্ষের সাপেক্ষে PQ দণ্ডটির টর্ক নির্ণয় আছে। টর্ক তো পড়ায়নি। ধরো আমি বললাম AB গুণনক্ষের সাপেক্ষে PQ দণ্ডটির টর্ক না বলে তোমাকে বললাম যে জড়তার ভ্রামক নির্ণয় করো। জড়তার ভ্রামক নির্ণয় করো। তাহলে দেখো তো, এটা কি একটা দণ্ড? জি স্যার। কি বলছে, এবি অক্ষের সাপেক্ষে। তাহলে এটা কি মধ্যবিন্দুগামী অক্ষ না এক প্রান্তের? স্যার এক প্রান্তের। এক প্রান্তের। তাহলে এক প্রান্ত অক্ষের ক্ষেত্রে দণ্ডাকার বস্তুর ক্ষেত্রে জড়তার ভ্রামক নির্ণয় সূত্র কি? 1/12 ml স্কয়ার। 1/12 ml। বল কত দেওয়া আছে? বল সরাসরি দেওয়া নাই, প্রযুক্ত বল দেওয়া আছে। কত? 500 নিউটন। 500 নিউটন। তাহলে আমরা কি জানি, W ইকুয়াল mg, 500 ইকুয়াল m ইন্টু g, বা m ইকুয়াল 500/9.8। তাহলে 500/9.8। দৈর্ঘ্য কত? স্যার 1 মিটার। 1 স্কয়ার। না নাইবো? না স্যার। আইবো? ও স্যার আসবে। স্যার ক্যালকুলেটর নিব না, সমস্যা নেই। তাহলে নেক্সট ক্লাসে আমরা গুণনের যত ম্যাথ আছে এই অধ্যায়ের দুইটা পার্ট, একটা হচ্ছে কৌণিক রিলেটেড, জি স্যার। আর একটা হচ্ছে রৈখিক রিলেটেড। স্যার আজকে কোনটা করছি? আমরা কৌণিক করছি আজকে। কৌণিক রিলেটেডের আমরা জড়তার ভ্রামকটা করছি। নেক্সট ক্লাসে আমরা টর্ক করব, এরপর হচ্ছে তোমার গতিশক্তি পড়ব, এগুলো রিলেটেড পার্ট পড়ালে কৌণিক পার্ট শেষ। আর হচ্ছে সাইকেল চালাও না মাঝে মাঝে, বা আমরা যখন গাড়ি চালাই, মূল নেই, রাস্তার একটা পার্ট কিন্তু উঁচা থাকে। জি স্যার। কেন উঁচা থাকে? যেন হচ্ছে তোমার কেন্দ্রের দিকে একটা বল সৃষ্টি হয়, নাহলে তো অ্যাক্সিডেন্ট করার সম্ভাবনা থাকে। ওই রিলেটেড ম্যাথ বোর্ডে মাস্ট আসে। বুঝছো, যে কত ডিগ্রি কোণে গাড়িটা চালাইলে
যে আমরা অ্যাক্সিডেন্ট করব না বা কত বেগে গাড়িটা চালাইলে অ্যাক্সিডেন্ট করব না, জি স্যার। ওই রিলেটেড আমরা কৌণিক পার্টটা শেষ করব, শেষ করে আমরা পরে আবার রৈখিক পার্টে জি স্যার। স্যার আজকে এটা সুন্দর হয়েছে, কারণ এই যে সাথে সাথে ম্যাথ করায় ফেলছেন যে আরো করাবো নেক্সট ক্লাস আরো। মানে স্যার টপিকের সাথে সাথে ম্যাথ করাইলে আর কি মানে বুঝি আর কি বেশি। আচ্ছা তাহলে টপিকের সাথে জি স্যার।